This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমাদের প্রত্যেকের নজর তারাতলায়। আমাদের রিপোর্টারদের থেকে প্রতিটা মুহূর্তের খবর মঞ্জিরা সবার আগে আমরা তুলে ধরেছি TV9 বাংলা পর্দার। এখন এই মুহূর্তে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো যে এখন কি অবস্থা, কারণ তারাতলায় নির্মীয়মান গোডাউনের লোহার শেড ভেঙে বিপর্যয়। ভর দুপুরে হুড়মুড়িয়ে গোডাউনের ছাদ ভেঙে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর আসছে। উদ্ধার করা হয়েছে 20 জনকে। ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন অন্তত 18 জন। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী নবান্ন থেকে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন এবং সেখান থেকে জানিয়েছেন যেটা মনে করা হচ্ছে 18 জন এখনো হয়তো আটকে রয়েছেন এবং দ্রুততার সঙ্গে তৎপরতার সঙ্গে কাজ করা হচ্ছে যাতে তাদেরকে উদ্ধার করা যায়। এই মুহূর্তে আমাদের 4 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। একদম দুপুর 1:30 থেকে নন স্টপ আমাদের রিপোর্টাররা দেখিয়ে গিয়েছে যে এখন সেই তখন থেকে এখন অব্দি কি পরিস্থিতি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠাও আমাদের সঙ্গে রয়েছেন, সৌভিক, সুশোভন এবং সায়ন্তও রয়েছেন। তাদের থেকে এক এক করে আপডেট নেব। সৌভিক, আমাদের রিপোর্টারের কাছে যাব, কারণ সৌভিকই প্রথম এই খবর জানায় যে তারাতলে এরকম একটা বড় দুর্ঘটনা ঘটেছে। সৌভিক, তখন থেকে শুরু করে এখন অব্দি আমরা নন স্টপ দেখিয়ে গেছি সেখানকার ছবিটা, এখন কি অবস্থা? দেখো, এখনো কিন্তু উদ্ধার কাজ চলছে এবং যেমনটা তুমি জানালে 3 জনের মৃত্যু এবং বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে এবং এই শেডের নিচে কিন্তু এখনো বেশ কিছু লোকজন, শ্রমিক, তারা কিন্তু আটকা রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে বেহেরাস ব্রাদার্স অর্থাৎ যে চা কোম্পানির মূলত এই কাজ চলছিল, এই শেডের কাজ চলছিল, সেই বিল্ডিং এ রয়েছি। জেমস লং সরণির উপর তাদের অফিস এবং তাদের ফ্ল্যাট রয়েছে। এবং আমরা যখন এখানে আসি সেই সময় বেহেরাস ব্রাদার্স এবং অয়ন ট্রেডার্স এই ঠিকাদার যে শেডটা তৈরি করছিল, তাদের যে মধ্যস্থতাকারী সে কিন্তু এসেছিল এবং তার যেটা বক্তব্য, সমস্ত নিয়ম কানুন মেনে তারা এই শেড তৈরি করছিল এবং সমস্ত তারা ডকুমেন্টস দেখায় এবং সেখানে স্যাংশন তারা পেয়েছিল কলকাতা কর্পোরেশন থেকে এবং সেই সময় মেয়র ছিলেন ফিরহাদ হাকিম। তাহলে প্রশ্ন উঠছে যে কেন এই বিপত্তি, কেন এই দুর্যোগ হলো? তাহলে কি কোনো জায়গায় নিম্নমানের মেটেরিয়াল দিয়ে তৈরি করা হচ্ছিল? ইতিমধ্যে অয়ন ট্রেডার্স অর্থাৎ যে ঠিকাদার সংস্থা এই কাজটা করছিল, অর্থাৎ এই শেডটা তৈরির কাজ করছিল, তার যিনি মালিক সেও কিন্তু এই শেডের তলাতেই চাপা পড়ে উদ্ধার কাজ করতে দিন। যারা কনসার্ন এজেন্সিস আছেন, কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে কাজ করছেন। উদ্ধার কাজটা করতে দিন। এখন উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ শেষ হলে আমরা আমরা দেখিনি, ওটা উদ্ধার কাজ চলছে, কমপ্লিট হোক, তারপরে আগে থেকে আমাদের চলছে একদম পুরো দমে। যত ধরনের অ্যাডভান্স মেশিন আছে সব নিয়ে কাজ চলছে। আর্মি আছে, NDRF আছে, রাজ্য পুলিশ আছে, দমকল বাহিনী আছে, সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। সেই দিক থেকে কোনো ধরনের অসুবিধা হবে না এবং ম্যাক্সিমাম যতটা সম্ভব এক্সপার্টাইজের মাধ্যম দিয়ে সেটা কাজ হচ্ছে। শ্রমিকদের নাম ঠিকানা বাকিটা আপনাদের জানিয়ে দেবো। উদ্ধার কাজ চলছে, একটু উদ্ধার কাজ চলছে শ্রমিকরা কোথাকার, কলকাতা না জেলার? এখানে না, উদ্ধার কাজ হোক। বক্তব্য আপনাদেরকে আমরা শোনাচ্ছিলাম। আমরা কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে সৌভিক প্রথম এই খবরটা ব্রেক করে, আমরা দেখাই এবং একেবারে ঘটনাস্থলে প্রথমেই পৌঁছে যায় সুশোভন, আমাদের অপর প্রতিনিধি। সুশোভন, তুমি পৌঁছে গিয়েছিলে এবং আমরা যেরকমটা দেখছি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের প্রত্যেক মন্ত্রীরা তারা একবার ঘটনাস্থলে যাচ্ছেন, একবার হাসপাতালে যাচ্ছেন, যাতে এই যে উদ্ধার কাজ চলছে কোনোভাবে ফাঁক না পড়ে, গতি যেন একেবারেই না কমে। অন্ধকার হয়েছে, পর্যাপ্ত আলো লাগানো রয়েছে। এখনকার ছবিটা দর্শকদের দেখাই তোমার মাধ্যমে। দেখো, এখন ড্রোন আর পুলিশ কুকুরের ওপর নির্ভর করেই কিন্তু উদ্ধার কাজ এখন চলছে। তার কারণ ড্রোনের মাধ্যমে মূলত বোঝার চেষ্টা হচ্ছে যে একেবারে কি পজিশন রয়েছে, কোথায় আবার হোল করা সম্ভব আছে এবং যে হোলগুলো রয়েছে সেই হোলগুলো দিয়ে ভেতরে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, যাতে কোনোভাবে তারা অক্সিজেন পায় এবং তাদের কন্ডিশন বোঝা যায়। যদি কোনো অসুবিধা হয় যাতে তাদের সেই সুবিধাটা দেওয়া যেতে পারে, যাতে তারা কিছুটা হলেও সেই জায়গায় ভয় না পেয়ে নিরাপদে থাকে।
থাকে। আর অন্যদিকে পুলিশ কুকুর রাখা হচ্ছে তার কারণ যাতে কোনোভাবে তারা বলতে পারে যে সেখানে কোনো রকম প্রাণের সন্ধান আছে কি না। আর এই মুহূর্তে তোমাকে দেখাবো যে একেবারে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এর ভেতরে যে ক্রেনটা প্রথমে তোমায় দেখাচ্ছি, এই ক্রেনটাই কিন্তু একেবারে উদ্ধার কার্যে বলা যায় একমাত্র অস্ত্র। তার কারণ এই যে সামনের যে বড় ক্রেন, এটা দিয়েই কিন্তু যে বড় আস্তরণ সেটা তোলার একটা ভাবনা চিন্তা রয়েছে, যেটা এখনও পর্যন্ত কিছুটা সম্ভব হয়েছে এবং তার পাশের যে ক্রেন রয়েছে সেটা দিয়েও তোলা হবে। কিন্তু এই বড় ক্রেনটাই সবথেকে বেশি সাহায্য নেওয়া হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে উদ্ধার কার্য একদিকে চলছে আর অন্যদিকে যাদের উদ্ধার করা হয়েছে তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যেও পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যে মূলত এই যে জায়গায় যেখানে কাজ হচ্ছিল সেখানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, কারা কাজ করছিল, কার এখানে দায়িত্ব ছিল এবং যেখানে ব্যবস্থা নেওয়া হয়েছিল তাহলে এই ঘটনাগুলো ঘটলো কী করে, এই যে কারখানা, যেই কারখানার প্ল্যান কী ছিল এবং সেই প্ল্যানটা কখন পাস হয়েছিল, সেখানে কি কি প্রিকশন কথা ছিল, অর্থাৎ একাধিক বিষয় কিন্তু এই মুহূর্তে বিবেচনাধীন, যেগুলো তদন্তের আওতায় আনা হচ্ছে। পুলিশও কিন্তু ইতিমধ্যেই তাদের যে একেবারে যে তদন্তের যে পদ্ধতি তা শুরু করে দিয়েছে। কিছুক্ষণ আগে হোমিসাইড বিভাগের যারা রয়েছেন তারাও কিন্তু পুরো বিষয়টা দেখে গেলেন। তাই স্বাভাবিকভাবে কিন্তু পুলিশ তাদের যে বিভিন্ন ইউনিট রয়েছে, সায়েন্টিফিক উইংস, হোমিসাইড বিভাগ। আমরা একটু আমাদের অপর প্রতিনিধিদের কাছে যাবো। শর্মিষ্ঠাও রয়েছে যেহেতু ঘটনাস্থল থেকে। শর্মিষ্ঠা, কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যতটা তৎপরতার সঙ্গে কাজ করা যায় সেখানে টিম কাজ করছে, যেমন অক্সিজেন থেকে শুরু করে যা যা প্রয়োজন সবটা। তাই অবশ্যই আমাদের এখন নজর, যেহেতু সন্ধে হয়ে গিয়েছে, তাই কাজ কি কোনো রকম ডিলে হয়েছে নাকি একইভাবে কাজ চলছে? দেখো, আমরা বিভিন্ন প্রতিনিধি বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, TV9 বাংলার দর্শকদের সমস্ত অ্যাঙ্গেল থেকে ছবি তুলে ধরছি। আমি একটু উদ্ধার কাজের টপ ভিউটা আমাদের চিত্র সাংবাদিক অমিতকে দেখাতে বলবো। দেখো, সন্ধে হয়ে গিয়েছে, আলো সংখ্যা বাড়ছে, ভিতরে যেখানে উদ্ধার কাজ চলছে সেই জায়গায় আলো পৌঁছে গিয়েছে, অক্সিজেন সিলিন্ডার প্রত্যেকটা মুহূর্তে পৌঁছে গিয়েছে। অর্থাৎ বুঝতে পারছো যে উদ্ধার কাজের গতি কিন্তু কমছে না, বরং বাড়ছে। কারণ NDRF এর টিম বা NDRF এর সদস্য সংখ্যা ক্রমশই বাড়ছে এবং যেহেতু সন্ধে হয়ে গিয়েছে তাই ভেতরের অংশে, যে অংশে এখনো পর্যন্ত মানুষ আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, সেই জায়গায় পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয়েছে। যদি কোনো রকম প্রাণীর সন্ধান পাওয়া যায় তাহলে খুব সহজেই ট্র্যাক করা যাবে। কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে প্রত্যেকটা মুহূর্তেই গ্যাস কাটার দিয়ে কনস্ট্রাকশন যে রয়েছে, লোহার বিমগুলো যে রয়েছে, মোটা লোহার বিমগুলো রয়েছে, সেইগুলো সমস্ত কাটার কাজ চলছে। কারণ যতটা গভীরে যাওয়া যায়, নিচে যাওয়া এই মুহূর্তে উদ্ধারকারী দলের প্রাথমিক কাজ। তাই আমরা টপ ভিউ যেটা দেখাচ্ছি, তুমি ক্যামেরা পার্সন বা চিত্র সাংবাদিক চারার ক্যামেরা মারফত দেখতে পাচ্ছ যে এক একটা জায়গায় সেনার এক একটা গ্রুপ রয়েছে, NDRF এর এক একটা টিম বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। যেহেতু 6000-এর বেশি বর্গফুট এলাকাতে বিভিন্ন জায়গায় এই টিম ছড়িয়ে পড়ে তারা বিভিন্ন জায়গা থেকে খনন কাজটা করছে, যাতে ভিতরের মানুষগুলোকে সহজে উদ্ধার করা সম্ভব হয়। অন্তত সেই ছবি ধরা পড়ছে। হাইড্রোলিক যে মেশিন রয়েছে, ক্রেন রয়েছে, সেই হাইড্রোলিক ক্রেনের দ্বারা উদ্ধার কাজ চালানো হচ্ছে এবং সব রকমভাবে সর্বতোভাবে কলকাতা পুলিশ, দমকলের কর্মীরা, NDRF এর কর্মীরা তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর প্রত্যেকটা মুহূর্তে একটা ছবি ভীষণভাবে উল্লেখ্য, সেটা হচ্ছে আলো এবং একের পর এক অক্সিজেন সিলিন্ডার পৌঁছেছে। তার মানে বোঝা যাচ্ছে যে ভিতরে মানুষ রয়েছে, তাদের যাতে কোনো রকম এই গরম একটা আবহাওয়া তো ভীষণ ম্যাটার করে, প্রচণ্ড ঘাম হচ্ছে, যাতে তাদের শারীরিক অবস্থা কোনো রকম অবনতি না হয়। তাই এই বাইরে থেকে উদ্ধার যারা করছেন তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অক্সিজেন সিলিন্ডার যাচ্ছে, অক্সিজেন সিলিন্ডার বেরোচ্ছে, স্ট্রেচার রাখা হয়েছে এবং সেই স্ট্রেচারে যখনই কাউকে উদ্ধার করা হবে তাকে নিয়ে সব রকম ভাবে সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। NDRF, সেনা তো অবশ্যই রয়েছে, পুলিশ, মঞ্জুরা, সব রকম ভাবে তৎপরতা যাতে উদ্ধার কাজ যত ফাস্ট সম্ভব সেটা হয়। দেখো লিমা, এত বড় একটা নির্মাণ, সেই নির্মাণটা হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। কেন ভেঙে পড়লো? আসলে নকশায় ত্রুটি ছিল। ঘটনাস্থল পরিদর্শন করে এমনটাই তো মুখ্যমন্ত্রী জানালেন। আগের পুরো বোর্ডের ছাড়পত্র দেওয়া প্ল্যানে ত্রুটি রয়েছে এটাও স্পষ্ট করলেন তিনি এবং নথি খতিয়ে দেখার কথা বললেন। টাকার বিনিময়ে প্ল্যানে ছাড়পত্র দেওয়া হয়েছিল এমনটাই তো ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। 17/1/2026 প্ল্যান এবং ইনিশিয়ালি দেখুন, আমরা তো ইঞ্জিনিয়ার নই, CSI বরঞ্চ তার ইঞ্জিনিয়ারিং আইডিয়া আছে, কানপুরের IIT স্টুডেন্ট, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট নই। ইনিশিয়ালি আমাকে যেটা বলা হয়েছে যে এই প্ল্যানে ত্রুটি আছে, তো আমি নিজে চোখে যেটা দেখেছি সেটা এই হেভি রেন বা আপনার মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি।
সেটা হলে আপনার অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে আপনার উল্টে চলে গেছে, স্লিপ করেছে। টাকার বিনিময়ে এগুলো হলে তার ফল এগুলোই হবে। কম্প্রোমাইজ করে করা হয়েছে, এক্সচেঞ্জ অফ সামথিং। আর এই বড় বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত, কি সেই বড় সিদ্ধান্ত? বাণিজ্যিক নির্মাণের কাজ আপাতত স্থগিত। 31শে জুলাই পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ আগের জামানায় যে সমস্ত পাস হয়েছে স্যাংশনগুলো, সেগুলোই কিন্তু এখন আপাতত বন্ধ করে দেওয়া হলো। মুখ্য সচিবের নেতৃত্বে তাই তৈরি হবে একটা টিম, যারা সব কিছু অডিট করবে, রিপোর্ট খতিয়ে দেখবে এবং তারপর 1 আগস্ট থেকে ফের কাজ শুরুর অনুমতি মিলবে। ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান। সেকেন্ড থিং হচ্ছে গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে নির্মীয়মান আগের আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, পরবর্তীকালে হাওড়া এবং বিধাননগরেও আমরা করব। আমি সরাসরি নির্দেশ দিয়েছি কেএমসিকে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, 31শে জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে। অডিটে পিডাব্লিউডি, সিভিল ডিফেন্স, ফায়ার, কলকাতা পুলিশ এবং কেএমসি থেকে টিম বানিয়ে দেওয়া হবে। চিফ সেক্রেটারি গাইডেন্স দেবেন, তার ডাইরেকশনে টিম তৈরি হবে। সেই টিম সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং স্পট তিনটে ভিজিট করে একটা রিপোর্ট বানাবেন। এক্ষেত্রে কলকাতা মেট্রোর কাজ এবং কলকাতা পোর্ট এরিয়ার যে সমস্ত লিজি জমিতে কাজ, তাকেও আমরা তাদের সহযোগিতা নিয়ে এই ইনকোয়ারির আওতায় আনব। এনে আমরা তাদেরকে, যাদের সব ঠিকঠাক আছে, তারা আগস্টের 1 তারিখ থেকে পুনরায় কাজ করতে পারবেন। এক্ষেত্রে জরুরি পরিষেবা সংক্রান্ত কাজ বাদ থাকবে। নিঃসন্দেহে এটা প্রশংসনীয় ওনার উদ্যোগ, কারণ কলকাতা লাস্ট কয়েক বছর ধরে অনেকগুলো জলা জমি বুঝিয়ে ফেলেছে, ইভিন ইস্ট বাইপাস, এবং বিভিন্ন জায়গায় বেআইনিভাবে জমি বুঝিয়ে বাড়ি হয়েছে, এটা আমরা সকলেই জানি। এবং আমি আরও তার সাথে বলবো যে ক্যালকাটার ল্যান্ড ইউজ এবং ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যান, বিশেষ করে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অ্যাক্টের মধ্যে যেটা পড়ে, সেটাকে যেন উনি দেখেন যে রিভার ফ্রন্ট এরিয়ার ল্যান্ড ইউজ ডেভেলপমেন্ট প্ল্যান কী হবে, সমগ্র কলকাতার ল্যান্ড ইউজ ডেভেলপমেন্ট প্ল্যান কী হবে, সেটাকে রিনিউ করা উচিত। তবেই ওই ল্যান্ড ইউজ ডেভেলপমেন্ট প্ল্যান এবং কন্ট্রোল প্ল্যান যা সরকার ঠিক করবে, তার টাউন প্ল্যানিং নর্ম মেনে যেটুকু সেটা মেনেই যেন করে, তার থেকে যেন কোনো দিকে না জেনে যায়, তবেই এই শহর কিন্তু বাঁচবে। সায়ন্ত ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সায়ন্ত, এই যে মুখ্যমন্ত্রী যেটা বললেন যে আগের জামানায় যে স্যাংশন পাস হয়েছে প্ল্যান মাফিক, এবং তারপরে এখনো পর্যন্ত নির্মীয়মান যে কোনো কমার্শিয়াল বিল্ডিং, এবং তিনি আরও একটা কথা বললেন জলা জমি বুঝিয়ে, মানে যদি তাই হয় কলকাতা কর্পোরেশন এলাকায় সমস্ত কমার্শিয়াল এই ধরনের নির্মীয়মান বিল্ডিং, এগুলো কি একেবারে কাজ বন্ধ? বড় সিদ্ধান্ত, এবং জলা জমি বোঝানো, এই জায়গাটা যদি একটু আমাদের ক্লিয়ার করে দাও। একদমই, দেখো তোমাকে দুটো বিষয় এখানে ব্যাখ্যা করব। এক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বললেন আজকে ডিজাস্টারের পর, যে বিগত তৃণমূল আমলে বা তৃণমূল বোর্ডে যে দল ছাড়পত্র দেওয়া হয়েছিল, যেগুলো নির্মীয়মান এখনও রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কাজ স্টপ, এবং সেটা গোটা কলকাতার 144টি ওয়ার্ডেই চলছে। এবং যেটা তোমাকে আরও তথ্য দিয়ে রাখি, বিল্ডিং বিভাগ সূত্রে খবর, বর্তমানে কলকাতায় প্রায় 1800 থেকে 1900 নির্মাণ রোড চলছে, যেগুলোর কাজ এখন চলছিল। আজকের সিদ্ধান্তের পর সেগুলোকে ক্লোজ ওয়ার্ক অথবা স্টপ ওয়ার্ক বলে দেওয়া হলো।
হলো এবং সেগুলোতে অডিট হবে, তারপরেই সেগুলো কাজ শুরু করা যাবে বা কাজ করা যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে জলাভূমি। দেখো ওয়েটল্যান্ড অথরিটির তরফে কিন্তু বারবার অডিট করা হয়েছে, বারবার পরিবেশ দপ্তরে রিপোর্ট পাঠানো হয়েছে, সেখানে ইললিগাল কনস্ট্রাকশন নিয়ে ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে পরিবেশ আদালতের তরফে, কিন্তু বিগত তৃণমূল বোর্ডের আমলে সেগুলোতে একটাও টাচ করা হয়নি বা একটা ভাঙা হয়নি, বরং সেখানে কিন্তু আর্থিক ক্ষতিপূরণ দিয়ে, যেটা একদম অবৈধ, সেই ক্ষতিপূরণ দিয়ে সেখানে ইললিগাল কনস্ট্রাকশন হয়ে গিয়েছে, যেটাকে বলে রিটেনশন মানি। অর্থাৎ সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, তারাতলার এই ডিজাস্টারের পর একদিকে 144টা ওয়ার্ডে যেরকম কাজ বন্ধ করার নির্দেশ হলো, তেমনই এই ওয়েটল্যান্ড অথরিটি বা জলাশয় বুঝিয়ে কোনো বাড়ি হচ্ছে কিনা তার উপর নজর রাখতে হবে, তারপরে কিন্তু অনুমতি পাওয়া যাবে। তবে সেটা জলাভূমি হলে কিন্তু তার ক্ষেত্রে অনুমতি মিলবে না। মূলত ত্রিফলা কারণে আজকে এত বড় ডিজাস্টার বলে কলকাতা পুরসভার ইতিমধ্যেই কমিশনারের কাছে একটা রিপোর্ট তৈরি করে জমা করেছে, যার মধ্যে বলা হয়েছে ভিত দুর্বল, দ্বিতীয় হচ্ছে কাঠামোগত নিম্নমানের কাঠামো, 3 নম্বর হচ্ছে দুর্বল নজরদারি। আর এই ত্রিফলা কারণেই কিন্তু নিঃসন্দেহে বড় সিদ্ধান্ত। আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো। আজকে দুপুরবেলা যখন এই বড় দুর্ঘটনাটা ঘটে, যে খবর আমরা জানিয়েছিলাম আপনাদেরকে, তারপরে আমরা দেখতে পাই একটা বিষয় মঞ্জিরা খেয়াল করলে দেখবে যে অত্যন্ত খুব কম সময়ের মধ্যে কিন্তু এই উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছিল। অবশ্যই পুলিশ পৌঁছেছিল, দমকল পৌঁছেছিল, আমরা দেখতে পাই একদম খুব কম সময়ের মধ্যে সেনা পৌঁছে যায়, এনডিআরএফ এর টিম পৌঁছে যায়, এবং সেই কারণেই হয়তো যে উদ্ধার কাজটা খুব দ্রুত করা সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রীও স্পটে যখন গিয়েছিলেন, তিনি যখন ঘটনাস্থল দেখতে গেলেন, তারপর বেরিয়ে এসে কিন্তু ঠিক এই কথাটাই বললেন যে এই এত সবকটা টিম, পুলিশ থেকে শুরু করে, সেনা থেকে শুরু করে এনডিআরএফ সবাই একসাথে দ্রুততার সঙ্গে কাজ করেছিল বলেই উদ্ধার কাজটা তো তাড়াতাড়ি করা সম্ভব হয়েছে। আমি দেখুন ক্রেডিট নিতে চাই না, কিন্তু এই ইনসিডেন্টটা আপনারাই বলবেন আগের সময়ে হলে আর্মিকে ডাকা যাবে না, এনডিআরএফকে। আরে আপনার ওই স্টিলের যে কংক্রিটের চাঙড় কাটার মেশিন নেই, আপনি আর্মিকে ডাকবেন না, এনডিআরএফকে ডাকবেন না, আপনার ক্রেন নেই। আপনি যে হিউজ লাইফকে সেভ করে দিয়েছে যারা স্টার্ট করেছে, এটা তো আমরা তো কমপ্লিটলি একদম 5টা স্পেশাল উইংসকে অল টুগেদার করে দিয়েছি। আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, ফায়ার, পুলিশ, কেএমসি, 6টা উইংসকে একসঙ্গে করে দিয়েছি। পুরো সুপারভিশন সাউথ 24-এর ডিএম, কেএমসি কমিশনার, সিপি, আর্মি আধিকারিকরা নিজেরা দাঁড়িয়ে থেকে করছে। এগুলো তো আমাদের কাজ নয়। আমাদের কাজ নবান্ন থেকে কন্ট্রোল রুম করে মনিটরিং করা এবং টাই আপ করে দেওয়া। পুরো স্বাস্থ্য ভবনকে এসএসকে নিয়ে চলে এসেছি, গ্রিন চ্যানেল করে অ্যাম্বুলেন্স দিয়েছে। আমরা কত লোকের আজকে লাইফ সেভ করে দেওয়া আছে। এই যে এত বড় একটা বিপর্যয় হলো যেখানে, সেই জমিটা সম্পর্কে দুটো কথা বলি। তারাতলাই বন্দরের এই জমিতে কিন্তু আগেও অন্তত 6বার গোডাউন তৈরি হয়েছে। আগের গোডাউন ভেঙে তৈরি করা হয়েছিল নতুন গোডাউন, একই ভিতের ওপর বারবার তৈরি হয়েছে গোডাউন। আর এই ভিতটা, সেই ভিত নিয়ে কিন্তু কোনো কাজ হয়নি, কারণ এই বারবার তৈরি হওয়াতে দুর্বল হয়েছে ভিত, এবং তারপরেই এই বিপর্যয়। এমনটাই কিন্তু এলাকার মানুষজন বলছেন। নির্মাণের দায়িত্বে ছিল আয়ান ট্রেডার্স, যদিও দুর্ঘটনার পর থেকে বেপাত্তা সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, এমনকি এদেরই একজন কর্ণধার এই বিপর্যয়ের মধ্যে আটকে রয়েছে, তেমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তারাতলায় যেখানে বড়সড় বিপর্যয়ের ঘটনা ঘটেছে, যেখানে অনেক মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে, ইতিমধ্যেই 3 থেকে 4 জনের দেহ উদ্ধার করেছে, বেশ কয়েকজন জখম। সেই বিল্ডিংয়ে ঢোকার গেট, তার পাশেই যারা ডেভেলপার যারা তৈরি করছিল তাদের একটি ব্যানার ছিল, লেখা রয়েছে প্রিমাইসেস নাম্বার P2 ট্রান্সপোর্ট ডিপো লেখা রয়েছে। আমার সহকর্মী সুদীপ বুচাইদকে ছবি তোলার চেষ্টা করতে বলবো। P2 ট্রান্সপোর্ট ডিপো, কলকাতা, 7,88,000। বিপি স্যাংশন নাম্বার এখানে দেওয়া রয়েছে, স্যাংশন নাম্বারও এখানে দেওয়া রয়েছে 2025090070। বেহেরা ব্রাদার্স লিজি, অর্থাৎ যার থেকে লিজ নেওয়া হয়েছে, অ্যান্ড ডেভেলপার অয়ন ট্রেডার্সের এই যে দুটি নাম্বারে আমরা যোগাযোগের চেষ্টা করি। আমরা আরও একবার চেষ্টা করব এই যে দুটি নাম্বারে যোগাযোগ করার আমরা চেষ্টা করব। প্রথম নম্বরে যোগাযোগ করলে কি বলা হচ্ছে, চেষ্টা করুন। প্রথম নাম্বার, এই নাম্বারে আমরা যখন যোগাযোগের চেষ্টা করি এটা সুইচ অফ বলা হচ্ছে। আমরা দ্বিতীয় যে নম্বরটা, সেই নম্বরেও যোগাযোগের চেষ্টা করব। এই নম্বরে যোগাযোগ করলে কি বলা হচ্ছে, সুইচ অফ আছে। অর্থাৎ যারা এই নির্মাণের দায়িত্ব ছিল, যাদের নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করার জন্য এত বড় বিপর্যয়, 3 থেকে 4 জনের দেহ
ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, বাকি বেশ কয়েকজন আটকে রয়েছেন ধ্বংসস্তূপের নিচে। মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে সেই জায়গাতে যারা নির্মাণের দায়িত্ব ছিল তারা ঘটনার পরই মোবাইল বন্ধ করে দিয়েছেন, অর্থাৎ কোথাও তারা গা ঢাকা দিয়েছে বলে পুলিশ মনে করছে, তারা পালিয়ে থাকতে পারে। আর এই নম্বরের সূত্র দিয়েই পুলিশ তদন্ত করছে যে যারা নির্মাণের দায়িত্বে ছিল তারা নিম্নমানের সামগ্রী দিয়ে ব্যবহার করছিল এবং তাদেরকে কারা নির্মাণের দায়িত্ব দিয়েছিল সমস্তটাই তদন্ত করে দেখা হবে। ক্যামেরা সুদীপ গুছাইতের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। মেজেস বেহরা ব্রাদার্সকে 30 বছরের জন্য জমি লিজে দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। 6,689 বর্গমিটার এলাকায় গোডাউন ও কোল্ড স্টোরেজ তৈরির পরিকল্পনা ছিল। 2024-এর 1 আগস্ট মেজেস বেহরা ব্রাদার্সের সঙ্গে চুক্তি হয়, জানানো হয়েছে বন্দরের তরফে। যদিও বেহরা ব্রাদার্সের অফিসে গিয়ে মেলেনি কারো খোঁজ, অফিস বন্ধ রয়েছে ভিতর থেকে। ঘটনার পর থেকে সংস্থার আধিকারিকরা ফোনও তুলছেন না। তারাতলায় 3 তলা শেড ভেঙে বিপত্তি, মৃত্যু একাধিক, আহত বেশ কয়েকজন। এবং যে চায়ের গোডাউনের এই শেড তৈরি হচ্ছিল সেই অফিসে আমরা এই মুহূর্তে রয়েছি। আমি একবার দেখাবো বেহেরাজ অফিস। এটা হচ্ছে 1DB মানি টাওয়ার্স, কলকাতা, 7,38,000। এটাই হচ্ছে সেই চায়ের গোডাউনের অফিস এবং এই মুহূর্তে আমরা সেই একেবারে অফিসে রয়েছি। আমরা দেখবো ভিতরে কেউ আছে কিনা। দাদা, দাদা একটু খুলবেন? দাদা, দাদা একটু খুলবেন? বন্ধ, ভিতর থেকে বন্ধ করা রয়েছে। যদিও আমরা দেখাবো যে বাইরে থেকে কিন্তু কোনো রকম তালা নেই, অর্থাৎ ভিতরে যারা রয়েছে তারা ভিতর থেকে বন্ধ করে দরজা ভিতরেই রয়েছে, তারা কিন্তু বেরোচ্ছে না, কেউ ডাকলে সাড়া দিচ্ছে না। বেহরাজ ব্রাদার্স তাদের অফিসে আমরা এসে কিন্তু কোনো উত্তর পেলাম না। সৌভিক সরকার, TV9 বাংলা। আমি মিডলম্যান জানি, শুরু থেকে শেষ পর্যন্ত স্যাংশন আমি ছিলাম। আর প্রত্যেক ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল দেওয়ার পরে এই কাজ হচ্ছে। আর লাস্ট যে আমাদের মেয়র ছিলেন উনি রাধাকিন সাহেব ছিলেন, ওনারই অ্যাপ্রুভাল দেওয়া আছে। যেহেতু কোনো বেআইনি অ্যাপ্রুভাল উনিও দেয়নি, অ্যাজ পার যে ল হিসাবে ছিল ওই হিসাবেই উনি অ্যাপ্রুভাল দিয়েছে। তাহলে এই দুর্ঘটনা কি বলবেন? মানে তারা কি নিম্নমানের কোনো মেটেরিয়ালস দিয়ে তৈরি হচ্ছিল? না, এই স্যাংশনে কেউ নিম্নমানের কোনো লোকাল মাল আর কেউ দেবে না, কেন এইটাতে সবারই সিগনেচার থাকে আর ওনারই গাইডলাইনে কাজ হয়। যদি নিজের ইচ্ছা মতন কাজ করতে যাবেন এলবিএস উইথড্র দিয়ে দেবে। ওই গোডাউনের জন্য যেইভাবে ওনার ওয়েট থাকে, যে প্রোডাক্টের ওয়েট, ওই অনুযায়ী এখানে স্ট্রাকচারে সব দেওয়া হয়েছিল। অ্যাজ পার স্যাংশনে আমরা তো 3.5 কোটি 30 লাখ টাকার মতন ডিমান্ড ফিস পেড করেছি। আপনাদের ঠিকাদার যিনি রয়েছেন এই অয়ন ট্রেডার্সের, সে কি অবস্থায় রয়েছে? আমি 12টার সময় যেই আমি ওনাকে ফোন করছি তো দেখছি মিডিয়ায় এই ঘটনা হচ্ছে, উনিও তার মধ্যে চেপে পড়ে রয়েছে। এটা পোর্ট ট্রাস্টের জমি, লিজ দেওয়া হয়েছে। যাকে লিজ দেওয়া হয়েছে তার বিল্ডিং কে স্যাংশন করেছে সেটা দেখতে হবে। জিরো টলারেন্স টু করাপশন। আর কেউ এইরকম একটা ইলিগাল, হয়তো বিল্ডিংটা পাস করা হয়েছে, তাহলে বিল্ডিংটা কে পাস করলো, বিল্ডিংটা কোন কন্ট্রাক্টর বানালো, তার প্ল্যানিং কি ছিল, সেইটা কে পাস করলো, এগুলো তো দেখার বিষয়। এবং ছাড়া হবে না কাউকে, ইউ বি শিওর অ্যাবাউট ইট। মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে স্ট্রিক্ট অ্যাকশন নেবেন। একেবারে প্রথম থেকে ননস্টপ কভারেজ দিয়ে আসছি আমরা। এই মুহূর্তে ঘড়ির কাঁটা 6:54:23। এই মুহূর্তে হাসপাতালে কি ছবি, শ্রাবন্তীর কাছ থেকে জানবো। শ্রাবন্তী, কি ছবি সেখানকার? শুভজিৎ, একের পর এক শ্রমিকদের, যে আহত শ্রমিকদের তাদের নিয়ে আসা হচ্ছিল, অত্যন্ত খারাপ অবস্থায় নিয়ে আসা হয়েছে বেশ কয়েকজনকে। এখনো পর্যন্ত 3 জনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মৃত্যুর খবর উঠে আসছে। তাদের পরিবারের লোকজনরা তারা এসেছেন, এই মৃতের সংখ্যা 5 জন মতো হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। কৃষ্ণনগর থেকে এসেছেন মৃতের পরিবার, তারা দূর থেকে খবর পেয়েই তারা চলে এসেছেন এবং সেখানে যখন SSKM পর্যন্ত তারা পৌঁছতে পেরেছেন সেই সময় জানতে পেরেছেন যে মারা গেছেন। কৃষ্ণনগর থেকে এসছেন চৌধুরী পরিবারের যে সদস্য, তাদের বক্তব্য যে তারা শুধুমাত্র পুলিশের কাছ থেকে খবর পান এবং সেই পুলিশের কাছ থেকে খবর পেয়েই তারা চলে আসতে বাধ্য হন। আপনি কৃষ্ণনগর থেকে এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছেন। আচ্ছা, আমি হঠাৎ ফেসবুক ঘাঁটছিলাম তো দেখলাম, খবরের মাধ্যমে দেখলাম কি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে শুনলাম আমাদের মুখ্যমন্ত্রীর মুখেও শুনলাম কি
কৃষ্ণা চৌধুরীর নাম। তো আমি সঙ্গে সঙ্গে ওখানে একটা হেল্পলাইন নাম্বার ছিল, নাম্বারে আমি ফোন করি। তো ওখান থেকে আমাকে বলা হয় কি কলকাতা পিজিতে ভর্তি আছেন। আমি যখন এখানে আসি, ওনার নাম কৃষ্ণা চৌধুরী। আমি যখন এখানে আসি তো এখান থেকে আমাকে বলা হয় কি আপনারা ডকুমেন্টস রেডি করুন, এইটুকুনি আমাকে বলা হয়েছে। এখন কিছু খবর পেয়েছে না, এখন পর্যন্ত আমরা সেরকম কনফার্ম কিছু খবর পাইনি, খালি শুধু বলা হয়েছে কি আপনারা ডকুমেন্টসগুলো রেডি করে রাখুন। কোথায় আঘাত লেগেছে জানতে পেরেছেন? না, কিছুই জানতে পারিনি আমরা। কতদিন ধরে এখানে কাজ? এখানে দেখুন, ওনার বাড়ি জগদ্দল 15 নম্বর ওয়ার্ডে। উনি রিলায়েন্স জুট মিলে কাজ করতেন, কিন্তু কাজটা বেশি হতো না বলে উনি আজ 6 মাস ধরে ওখানে একটা মজদুর হিসাবে, জোগাড়ি মানে যেরকম হয় না, একটা লেবার হিসাবে কাজ করতেন। হ্যাঁ, 6 মাস ধরে কাজ করতেন। এখনো পর্যন্ত পরিবারের যারা রয়েছেন তাদেরকে ডকুমেন্টস রেডি করে রাখার কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি শুভজিৎ তাদের মনের অবস্থা, এবং এখানে শুধুমাত্র তারা সকলে মিলেই অপেক্ষা করছেন। যেরকমটা জানা যাচ্ছে যে তার ছোট একটি বাচ্চা রয়েছে, 3টে ছোট ছোট বাচ্চা রয়েছে বাড়িতে। মা বাড়িতে টোটাল মেম্বার হলো 5 জন। মা আছে, উনি ছিলেন, দিদি ছিল, 3টে ছেলে মেয়ে ছিল। মাও আবার হার্টের পেশেন্ট আছে। উনি কি একমাত্র? এটা আমাদের কাছে বহু চিন্তার বিষয়। এখন আগামী দিনে কি করে চলবে দিদির পরিবারটা। আর ছোট ছোট বাচ্চারা, ছেলেমেয়েরা পড়াশোনা করতো। হ্যাঁ, একজনই রোজগার করতো। আমরা বুঝতে পারছি। এবং শুধুমাত্র এই কৃষ্ণা চৌধুরী যার কথা বলা হচ্ছে তিনি নন, কৃষ্ণনগর থেকে আরও অনেকে এসেছেন। 5 থেকে 6 মাস ধরে তারা এই বিল্ডিংয়েই কাজ করছিলেন। নির্মীয়মান যে অংশ রয়েছে সেখানে কাজ হচ্ছিল। আজকে সকাল 8টার সময়ও কথা হয়েছে সেই ব্যক্তির এবং তার স্ত্রীর সাথে। কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম, সেখানে জানতে পারছিলাম। আপনার পরিবারের লোকের নাম যদি একটু বলেন। আমার দাদার নাম কৃষ্ণা চৌধুরী। আচ্ছা, কখন খবর পেলেন? 1:40 আমি খবর পেয়েছি। আচ্ছা, কিছু জানানো হয়েছে এখন? না, এখন পর্যন্ত কিছু এখান থেকে জানানো, আমরা খালি মোবাইলে ইউটিউবে দেখলাম এই ঘটনা হয়েছে। এখানে ঢুকতে দিচ্ছে না, কনফার্ম এরা বলছেও না কি হ্যাঁ কিছু হয়েছে, কা হয়েছে। ঢুকতে দিলে তবু আমরা কনফার্ম হয়ে যেতাম, ঢুকতে দিচ্ছে না এরা। কোথায় আঘাত জানা যাচ্ছে? না, এখন পর্যন্ত কিছু বলেনি এরা। আপনি কে হন? আমি ছোট ভাই না, ছোট ভাইয়ের সঙ্গে কথা বললাম, এবং যেটা তিনি বলছিলেন যে প্রায় 5 মাস ধরে কাজ এখানেই করছিলেন। আজকে সকালবেলা ফেসবুকের মাধ্যমে তারা প্রথমে জানতে পারেন, এবং আপাতত পুলিশের পক্ষ থেকে তাদের যাবতীয় ডকুমেন্টস বলা হচ্ছে। একেবারে যে মূল দরজায় কিছুক্ষণ আগেই অগ্নিমিত্রা পাল এখানে এসেছেন, স্বাস্থ্যমন্ত্রী তিনিও এসে উপস্থিত হয়েছেন। সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। একের পর এক অ্যাম্বুলেন্স সেগুলি এসএসকেএমে আসছে, এবং এখনো পর্যন্ত সংখ্যাটা ক্রমশ বেড়েই চলেছে। পরিবারের চোখে আপাতত পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে রয়েছে। শুভজিৎ, স্বাভাবিক শ্রাবন্তী, 400 টাকা, 500 টাকা, 600 টাকা রোজ, সেই রোজে দূর দূরান্ত থেকে কাজ করতে আসছেন পেটের টানে, তারপর যে এইরকম একটা অবস্থা হয়ে যাবে। যদি এটা একটা দুর্ঘটনা হয় তাহলে একরকম আলোচনা হবে, কিন্তু যদি গাফিলতি হয় তাহলে তো বারবার প্রশ্ন উঠবে, বারবার প্রশ্ন উঠছেও। নজর রাখো শ্রাবন্তী, পরবর্তী সময়ে তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। আমরা হাসপাতালের ছবিগুলো দেখাচ্ছিলাম, পরিবার পরিজন তারা ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে খবর পেয়ে। আছে, আমরা খুঁজতে এসেছি, ওখানে কোনো খবর পাচ্ছি না, এখনো কোনো খবর পাচ্ছি না। কোনো পুলিশ ফোন করেনি। আমাদের 4 জন যারা কাজ করছে, আমার জামাইবাবু সহ 4 জনের কারো ফোনে পাচ্ছি না, সব সুইচ অফ। আপনি স্পটে গেছিলেন? স্পটে আমাদের লোক আছে আলাদা, পুলিশকে জানানো হয়েছে, কমপ্লেনকে করা হয়েছে। তো উনি বলেছে যে হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে যাবে। রাহুল চৌধুরী কালকে রাত্রিবেলায় কথা হয়েছে। শ্রাবন্তী, একেবারে লাইভ ছবি আপনাদেরকে দেখাচ্ছিল কি অবস্থা সেখানে। আমাদের অপর সহকর্মী সেও হাসপাতালে রয়েছে, সুপ্রিয়, সকাল থেকে তুমি ছিলে। তুমি শ্রাবন্তী, তোমরা প্রত্যেকেই দেখাচ্ছিলে যে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে, দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পরিবার পরিজনরা। সুপ্রিয়, শুভজিৎ, একদমই রাত যত বাড়ছে ততই কিন্তু যাদেরকে এখনো পর্যন্ত উদ্ধার করে হাসপাতালে বা এসএসকেএম ট্রমা কেয়ারে নিয়ে এসে ভর্তি করা হয়েছে, তাদের যারা পরিবারের সদস্যরা তারাও কিন্তু এখানে আসতে শুরু করেছেন, তারা ভিড় জমাতে শুরু করেছেন। কারণ তাদের পরিবারের সদস্য যারা আহত হয়েছেন, যাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, তারা কি অবস্থাতে আছে, তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে, সেগুলো জানার জন্য কিন্তু তারা রীতিমতো অধীর অপেক্ষায় রয়েছেন। কিন্তু যদিও এখনো পর্যন্ত তাদের কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ হাসপাতালের ভেতরের পরিস্থিতিটাও কিন্তু যথেষ্ট উদ্বেগের। কারণ এখনো পর্যন্ত
পর্যন্ত 21 জনকে নিয়ে আসা হয়েছে উদ্ধার করার পর, এবং আরও অনেককে উদ্ধার করার পর নিয়ে আসার প্রস্তুতি চলছে, কারণ এই যে ভেঙে পড়া যে লোহার শেড তার নিচে আরও অনেকে আটকে পড়ে রয়েছেন এমনটাই আশঙ্কা করা হচ্ছে, এবং তাদেরকেও দ্রুততার সঙ্গে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসার যাবতীয় বন্দোবস্ত রাখা হয়েছে, এবং এখনও পর্যন্ত যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরও কিন্তু একেবারে দ্রুততার সঙ্গে চিকিৎসা চলছে। এবং আমরা যেটা দেখলাম যে একেবারে স্বাস্থ্য দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে স্বাস্থ্য সচিব, এমনকি পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, স্বাস্থ্যমন্ত্রী সরদত্ত মুখোপাধ্যায়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সহ অনেকেরই কিন্তু উপস্থিতি রয়েছে। অর্থাৎ তারা সকলেই মিলেই কিন্তু গোটা পরিস্থিতির উপরে নজর রাখছেন, এবং চিকিৎসা ব্যবস্থায় যাতে কোনো রকম ত্রুটি না থাকে, খামতি না থাকে, দ্রুততার সঙ্গে যাদেরকে উদ্ধার করা হয়েছে, আহত অবস্থাতে নিয়ে আসা হয়েছে, তাদের যাবতীয় চিকিৎসা যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকে কিন্তু বিশেষভাবে নজর রাখা হয়েছে। আমার ক্যামেরা পার্সন রজতকে বলবো বাইরের ছবিটা একটু, এসএসকেএম ট্রমা কেয়ারের বাইরে দেখতেই পাচ্ছ হাসপাতালের যারা নিরাপত্তারক্ষী তারা যেমন একেবারে তৎপর রয়েছেন, তারা বাইরে, তার পাশাপাশি ভবানীপুর থানা থেকে শুরু করে আশপাশের যে সমস্ত থানাগুলো রয়েছে সেখানকার পুলিশ তারাও কিন্তু একেবারে গোটা এলাকা ফাঁকা করে রেখেছেন। যতটা সম্ভব অন্যান্য রোগীর যারা আত্মীয় পরিজনরা রয়েছেন তাদেরকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, এমনকি একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা রয়েছেন। অর্থাৎ যে সমস্ত একের পর এক অ্যাম্বুলেন্স আসছে আহত অবস্থায় উদ্ধার করা যে সমস্ত শ্রমিক তাদেরকে নিয়ে এই হাসপাতালের ভেতরে যাতে কোনো রকমভাবে তাদের কোথাও বাধার মুখোমুখি না হতে হয় বা যানজটের সমস্যা না হয় সেদিকে কিন্তু বিশেষভাবে নজর রাখা হচ্ছে। অর্থাৎ সঙ্গে থাকবে একেবারে গ্রাউন্ড জিরোয় পৌঁছে গেছিলেন খবর পেয়ে রাজ্য মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ছুটে গেছিলেন গ্রাউন্ড জিরোয়, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী তারা রয়েছেন এই মুহূর্তে হাসপাতালে, রাজ্যের পুরমন্ত্রী তিনি ছুটে গেছিলেন, ক্রীড়ামন্ত্রী তিনি ছুটে গেছিলেন। অর্থাৎ রাজ্য মন্ত্রিসভার একটা বড় অংশ এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরো রয়েছে, কেউ বা রয়েছে স্পটে, কেউ রয়েছে হাসপাতালে। আমরা হাসপাতালের দিকে নজর রাখছিলাম, পাশাপাশি আরো একবার স্পটে চলে যাই। শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন। শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী 12টা 7, মানে সেই হিসেবে দেখতে গেলে 7 ঘন্টা হয়ে গেছে। আমরা দেখছিলাম কিভাবে উদ্ধারকারী দলের সদস্যরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। একেবারে লাইভ ছবি দেখতে চাইবো এই মুহূর্তে 7:02:41। আমাদের চিত্র সাংবাদিক অমিতের ক্যামেরায় তুমি ফলো করো। 15 থেকে 16 জন এখনো পর্যন্ত আটকে রয়েছে। একজনকে উদ্ধার কাজের ছবি দেখতে পাচ্ছি, আমরা লাইভ ছবি দেখাচ্ছি, কারণ একটা স্ট্রেচার ঢুকেছে, সেই স্ট্রেচারে করে একজনকে বের করে আনা হচ্ছে। তুমি ছবি দেখতে পাচ্ছ যে উদ্ধার কাজ চলছে। আমরা কিন্তু লাইভ চিত্র সাংবাদিক অমিত সেই ছবিটা দেখাচ্ছে। দীর্ঘক্ষণ তিনি আটকে ছিলেন। আমরা দেখলাম যে অক্সিজেন সিলিন্ডার পাঠানো হয়েছে, একজনকে উদ্ধার কাজের ছবি দেখতে পাচ্ছি। এই জায়গা থেকেই একের পর একজনকে উদ্ধার করাবে। আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত তৎপরতার সঙ্গে স্যালাইন লাগিয়ে দেওয়া হয়েছে, এখানেই স্যালাইন লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ তিনি দীর্ঘক্ষণ আটকে পড়েছিলেন। তুমি বলছো 7 ঘন্টা ধরে উদ্ধার কাজ চলেছে, 7 ঘন্টা সে নিচে আটকে ছিল। এই ভয়ানক একটা পরিস্থিতিতে সে নিচে আটকে ছিল। স্বাভাবিকভাবে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তবে চিকিৎসকরা থেকে তারা রয়েছেন, এনডিআরএফ এর টিম রয়েছে, চিকিৎসকরা আমরা দেখলাম যে তাকে বের করার সঙ্গে সঙ্গে স্যালাইনের ব্যবস্থা করেছে, স্ট্রেচারে করে শুইয়ে নিয়ে আসা হচ্ছে, তাকে উদ্ধার করা হচ্ছে। নিচেও কেএমসি টিম, এনডিআরএফ এর টিম রয়েছে, সেখানেও স্ট্রেচারের ব্যবস্থা রাখা হয়েছে। সরাসরি সেই স্ট্রেচারে শুয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এই যে জায়গাটায় আমরা এনডিআরএফ এর টিম ভিড় করে থাকতে দেখছি, সেইখান থেকেই কিন্তু একের পর এক প্রতিনিধিরা রয়েছে এবং এনডিআরএফ এর টিম রয়েছে, কলকাতা পুলিশের কর্মীরা রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু এই ব্যক্তিকে উদ্ধার করলেন, তারা স্ট্রেচারে শোয়াচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই স্ট্রেচারে শুয়ে হাসপাতালে নিয়ে যাবে, এবং তার সঙ্গেও একজন চিকিৎসক রয়েছে, তার হাতেও কিন্তু প্রেশার মাপার যন্ত্র রয়েছে। বুঝতে পারছো, কারণ তারা দীর্ঘক্ষণ প্রায় 7 থেকে 7.5 ঘন্টা তারা নিচে আটকে রয়েছে, তাদের শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে, সেই সমস্ত কথা ভেবে কিন্তু প্রিকশন নেওয়া হয়েছিল চিকিৎসকদের তরফ থেকে। তাকে ইতিমধ্যে বের করে আনা হলো, প্রেশার মাপার যন্ত্র দিয়ে তার প্রেশার মাপা হয়েছে, তারপরেই স্যালাইনের ব্যবস্থা হয়েছে এবং এবার তাকে হচ্ছে অ্যাম্বুলেন্সে ঢোকানোর ছবিও আমরা দেখাচ্ছি। চিত্র সাংবাদিক অমিত কিন্তু এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে যে ওই ব্যক্তিকে উদ্ধার করে তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হলো, একেবারে অ্যাম্বুলেন্সের ভেতর ঢোকানো হলো, তারপর এখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ আরও একজনকে উদ্ধার করা হলো। টিভি9 বাংলার ক্যামেরায় কিন্তু লাইভ আমরা সেই ছবি দেখলাম। শুভজিৎ, এনডিআরএফ এর টিম, কলকাতা পুলিশ, কেএমসি, দমকল মিলে কিন্তু তারা এখনো পর্যন্ত উদ্ধার কাজ চালাচ্ছে।
ছটা এজেন্সি, ছটা দপ্তর একসঙ্গে কাজ করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সে কথা বলেছিলেন। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য বিভাগ ওখানে একটা ইউনিট খুলেছে, মেডিকেল ইউনিট। একেবারে সেই ছবি আমরা আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। দেখুন, উদ্ধার কাজ চলছে, উদ্ধার করে নিয়ে আসা হলো। লাইফ সাপোর্ট রাখা হয়েছিল, অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়েছিল, স্যালাইনের ব্যবস্থা রাখা হয়েছিল এবং তৈরি ছিল অ্যাম্বুলেন্স। একেবারে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে এসে সোজা এসএসকেএম। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, লাইভ ছবি, কিভাবে আজকে উদ্ধার কাজ হয়েছে সারাদিন, তার একটা টুকরো ছবি ভর সন্ধ্যেবেলা আপনাদেরকে দেখালাম। দেখুন, সঙ্গে সঙ্গে স্যালাইনের ব্যবস্থা করেছে, স্ট্রেচারে করে শুইয়ে নিয়ে আসা হচ্ছে, তাকে উদ্ধার করা হচ্ছে। নিচেও কেএমসি টিম, এনডিআরএফ এর টিম রয়েছে, সেখানেও স্ট্রেচারের ব্যবস্থা রাখা হয়েছে। সরাসরি সেই স্ট্রেচারে শুয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এই যে জায়গাটায় আমরা এনডিআরএফ এর টিম ভিড় করে থাকতে দেখছি, সেইখান থেকেই কিন্তু একের পর এক উদ্ধার করা হলো। চক রয়েছে, কেএমসির প্রতিনিধিরা রয়েছে এবং এনডিআরএফ এর টিম রয়েছে, কলকাতা পুলিশের কর্মীরা রয়েছে। তারা প্রত্যেকে মিলে কিন্তু এই ব্যক্তিকে উদ্ধার করলেন। তারা স্ট্রেচারে শোয়াচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি সেই স্ট্রেচারে শুয়ে হাসপাতালে নিয়ে যাবে এবং তার সঙ্গেও একজন চিকিৎসক রয়েছেন, তার হাতেও কিন্তু প্রেশার মাপার যন্ত্র রয়েছে। বুঝতে পারছো, কারণ তারা দীর্ঘক্ষণ প্রায় 7 থেকে 7.5 ঘন্টা তারা নিচে আটকে রয়েছে। তাদের শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে, সেই সমস্ত কথা ভেবে কিন্তু প্রিকশন নেওয়া হয়েছিল চিকিৎসকদের তরফ থেকে। তাকে ইতিমধ্যে বের করে আনা হলো, প্রেশার মাপার যন্ত্র দিয়ে তার প্রেশার মাপা হলো, একেবারে অ্যাম্বুলেন্সের ভেতর ঢোকানো হলো। সঙ্গে থাকো, আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একেবারে অবিশ্বাস্যভাবে, না দেখলে হয়তো নিজের চোখকে আপনি বিশ্বাস করতে পারতেন না, কানকেও বিশ্বাস করতে পারতেন না। দেখুন কিভাবে ওই সিমেন্ট সরিয়ে, কাদা সরিয়ে উদ্ধারকারী দলের সদস্যরা উদ্ধার করেছেন। তার আগে অবশ্য স্থানীয় যারা তারা ছুটে গেছিলেন। ছবিটা একবার দেখুন, এই ছবি অসম্পাদিত ছবি আমরা পেয়েছি, সঙ্গে সঙ্গে আপনাদের সামনে তুলে ধরছি। এই ছবি হয়তো আপনাদেরকে বিচলিত করতে পারে, ছবি অসম্পাদিত। দেখুন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একজন শ্রমিক কাজ করছিলেন, আটকে পড়েছিলেন। সিমেন্টের স্তূপ সরিয়ে, কাদা স্তূপ সরিয়ে তাকে উদ্ধার করে আনা হচ্ছে। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে স্থানীয় যারা তারা ছুটে গেছিলেন, পরে একে একে সেখানে ছুটে যায় কলকাতা পুলিশ, সিভিল ডিফেন্স, এনডিআরএফ, এসডিআরএফ, কলকাতা কর্পোরেশন এবং ভারতীয় সেনা। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি অসম্পাদিত ছবিটা একবার দেখুন। সুজয়ের কাছে চলে যাব। সুজয়, আমরা ছবি দেখিয়ে যাচ্ছি, আমরা হাসপাতালের ছবি দেখালাম। দূর দূরান্ত থেকে পরিবার পরিজন তারা ছুটে এসেছেন, চোখে মুখে উৎকণ্ঠা। রাজ্য মন্ত্রিসভার সদস্যরা পৌঁছে গেছেন। পাশাপাশি আমরা স্পটের ছবিও দেখাচ্ছি। সুজয়, এই মুহূর্তে তুমি যেখানে আছো, তোমার ক্যামেরায় কি ছবি ধরা পড়ছে? দেখো, বিপর্যয় যেভাবে ঘটেছে, একটা বেআইনি নির্মাণ হচ্ছিল, সেখানে প্রপার ম্যাপ অনুযায়ী কাজ হচ্ছিল না, যে সমস্ত নির্মাণ সামগ্রী ব্যবহার করেছিল অত্যন্ত নিম্নমানের, সেখান থেকে বিপর্যয় ঘটেছে। কিন্তু যেটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উদ্ধার কাজ। এ রাজ্যে এর আগে এরকম এত দ্রুততা, এতটা তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ কিন্তু সাধারণত দেখা যায়নি। আমরা ছবিটা দেখানোর চেষ্টা করছি, আমার সহকর্মী সুদীপ গুসাইদকে বলবো একটু দেখানোর জন্য। একসাথে কেন্দ্রীয় এজেন্সি যারা উদ্ধারের কাজে ব্যস্ত, ভারতীয় সেনা, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, সিভিল ডিফেন্স, রাজ্য সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, প্রত্যেকটা এজেন্সি তারা নেমে গেছে উদ্ধারের কাজে। তার কারণ যে কজন এখনও আটকে রয়েছেন, যারা জখম হয়ে রয়েছেন কিন্তু আটকে রয়েছেন, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসাই এই মুহূর্তে প্রশাসনের কাছে এবং উদ্ধারকারী দলের কাছে মূল চ্যালেঞ্জ। ছবিটা আমি দেখাতে বলবো আমার সহকর্মী সুদীপ গুসাইদকে। তার কারণ যেভাবে উদ্ধার করা হচ্ছে, উদ্ধার একটা পার্ট, উদ্ধারের সঙ্গে সঙ্গে যেমনটা এর আগে আমরা ছবিতে দেখাচ্ছিলাম, অন স্পট এখানের চিকিৎসকদের টিম রয়েছে। উদ্ধার করার সঙ্গে সঙ্গে তার পালস আছে কিনা, তার প্রেশার কি রয়েছে, তাকে সঙ্গে সঙ্গে স্যালাইন দেওয়া বা অন্যান্য জীবাণুদায়ী ওষুধের মাধ্যমে তাকে যতটা সম্ভব সুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। হাসপাতালের একটা টিম রয়েছে, সেখানে এসএসকেএমের মতো জায়গায় ট্রমা কেয়ারের চিকিৎসকরা রয়েছেন, যে যত দ্রুত সম্ভব কেউ জখম অবস্থায় এলে তৎক্ষণাৎ তার চিকিৎসা শুরু করতে হবে, এক মুহূর্ত দেরি নয়, সেই কাজটা রয়েছে। অন স্পট এখানে পুলিশের, কলকাতা পুলিশের প্রত্যেক সিনিয়র অফিসার রয়েছেন, খোদ সিপি রয়েছেন, রাজ্য মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন, প্রত্যেকেই
প্রত্যেকে কিন্তু তৎপরতার সঙ্গে উদ্ধার কাজটায় গুরুত্ব দিচ্ছেন। আমি ছবিটা বারবার দেখাবো যে এর আগে দেখতে পাবে যে এনডিআরএফের এনডিআরএফ রীতিমতো এখানে তাঁবু খাটিয়ে ফেলেছে। এনডিআরএফ এখানে তাঁবু খাটিয়ে তারা এখান থেকে তদারকি করছে উদ্ধার কাজ। কলকাতা পুলিশ লালবাজার থেকে কন্ট্রোল রুম, যেটাকে মোবাইল কন্ট্রোল পোস্ট বলা হয়, একটা গাড়িতে সেই মিনি কন্ট্রোল রুম, সেই মিনি কন্ট্রোল রুম তারা এখানে স্থাপন করেছে যাতে উদ্ধার কাজের তদারকি হয়। বাদিকে বলবো আমার সহকর্মী সুদীপ গুজরাতকে একটা তাঁবু দেখানো যদি সম্ভব হয়, এটাই আপাতত এনডিআরএফ এবং ভারতীয় সেনার তাঁবু। এখান থেকে বসেই তারা গোটা উদ্ধার কাজটা কন্ট্রোল করছে। একের পর এক এনডিআরএফের গাড়ি দেখবে, তার পাশাপাশি আমি যে হাইড্রোলিক ল্যাডারের ছবি দেখাচ্ছি যার মাধ্যমে মূলত এখন উদ্ধার কাজটা হচ্ছে, তারা রয়েছেন। ফলে একটা নজিরবিহীনভাবে উদ্ধার কাজ চলছে। এর আগে আমরা দেখেছি কোনো বিপর্যয় হলে কলকাতা পুরসভার টিম যতক্ষণ না এসে পৌঁছাবে, তারা ল্যাডার দিয়ে তার ধ্বংসস্তূপ সরাবে, তারপর মানুষকে উদ্ধার করা হবে। কিছু কিছু ক্ষেত্রে ডিএমজি ব্যবহার করতো, কিন্তু এবার যে তৎপরতা দেখা যাচ্ছে কার্যত এটাই নজিরবিহীন। ফলে বিপর্যয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেছিলেন সুজয় নবান্ন থেকে, তিনিও ঠিক একই কথা বললেন। এর আগেও চর্চা হচ্ছিল। সঙ্গে থাকো। তুমিও কাজ করতে ওখানে? না, আমি কাজ করতে। এরা কোথায় বাড়ি? বাসন্তী বাড়ি। বাসন্তীর কোথায়? মুড়োখালি। হ্যাঁ, বাসন্তী মুড়োখালি। এটা কি হয় তোমাদের? কতদিন কাজ করে এখানে? ভাই প্রায় 1 মাস হতে যায়। তোমাদের কে হয়? দাদা হয়, আমার বড় ভাই। এখন যে অ্যাম্বুলেন্স গেছে, চলো নিয়ে যাবে, এদেরকে নিয়ে যাবে। আমরা আপনাদেরকে একই সঙ্গে 3টে ছবি দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি উদ্ধার কাজের একেবারে শুরুর দিকের ছবি। টেলিভিশন পর্দার ডান দিকে দেখুন একজনকে কাদা স্তূপ, সিমেন্টের স্তূপ সরিয়ে তুলে আনা হচ্ছে, উঠে এসেছেন তিনি। যে ছবি দেখাচ্ছি, মাঝে দেখাচ্ছিলাম বিপদ থেকে বেঁচে এসেছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েছেন। ছবিটা একবার দেখুন। পাশাপাশি টেলিভিশন পর্দার একেবারে বাঁ দিকে যে ছবি আমরা দেখাচ্ছি, এই ছবি আপনাদেরকে লাইভ দেখিয়েছিলাম একটু আগে। অমিতের ক্যামেরায় কিভাবে উদ্ধারকারী দলের সদস্যরা একেবারে বিভিন্ন ভাগে ভাগ হয়ে ভেতর থেকে উদ্ধার করে নিয়ে আসছেন এবং সেই ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠাচ্ছেন। চারজন কি? এর আগে আমরা দেখেছিলাম বিগত 15 বছরে কোনো বিপর্যয় ঘটলে কেন এনডিআরএফ আসবে, ন্যাশনাল ডিজাস্টার টিম কেন আসবে, রাজ্যের তো আছে, সেনা নামানো, তা নিয়েও গড়িমসি হয়েছিল বিভিন্ন সময়। কিন্তু আজকে দেখলাম একযোগে 6টা এজেন্সি কাজ করেছে এবং তার ফল আমরা বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই দেখতে পাই। একের পর এক আটকে পড়া ব্যক্তিকে জীবিত অবস্থায়, জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় এবং তাদেরকে যথাস্থানে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। আমি দেখুন ক্রেডিট নিতে চাই না, কিন্তু এই ইনসিডেন্টটা আপনারাই বলবেন। আগের সময় হলে আর্মিকে ডাকা যাবে না, এনডিআরএফকে। আরে আপনার ওই স্টিলের যে কংক্রিটের চাঙড় কাটার মেশিন নেই, আপনি আর্মিকে ডাকবেন না, এনডিআরএফকে ডাকবেন না, আপনার ক্রেন নেই। আপনি যে হিউজ লাইফকে সেভ করে দিয়েছে যারা স্টার্ট করেছে, এটা তো আমরা তো কমপ্লিটলি একদম 5টা স্পেশাল উইংসকে অলটুগেদার করে দিয়েছি। আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, ফায়ার, পুলিশ, কেএমসি, 6টা উইংসকে একসঙ্গে করে দিয়েছি। পুরো সুপারভিশন সাউথ 24-এর ডিএম, কেএমসি কমিশনার, সিপি, আর্মি আধিকারিকরা নিজেরা দাঁড়িয়ে থেকে করছে। এগুলো তো আমাদের কাজ নয়। আমাদের কাজ নবান্ন থেকে কন্ট্রোল রুম করে মনিটরিং করা এবং টাই আপ করে দেওয়া। পুরো স্বাস্থ্য ভবনকে এসএসকে নিয়ে চলে এসেছি, গ্রিন চ্যানেল করে অ্যাম্বুলেন্স দিয়েছে। আমরা কত লোকের মানে আজকে লাইফ সেভ করে দেওয়া আছে। এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। তারাতলা একটি কারখানার শেড ভেঙে বিপত্তি, কারখানার শেড ভেঙে জখম একাধিক। বেসরকারিকরণ করলে যা হয় তারই পরিণতি। 50 থেকে 60খানা শ্রমিক এর মধ্যে মৃত্যু পাঞ্জা লড়ছে। যখন ঘটনা ঘটেছিল তখন সাধারণ মানুষ, স্থানীয় যুবকরা তো ছিলই, তারা মূলত যে কাজটা শুরু করেছিল, পরবর্তীকালে সেই কাজে হাত দেয় ভারতীয় সেনা।
দমকলের কর্মীরা তারা রয়েছেন, ডিএমজির কর্মীরা রয়েছেন। আজকে যেখানে রয়েছে ওখান থেকে মূলত রেস্কিউ অপারেশন এই মুহূর্তে চালানো হচ্ছে। চলছে উদ্ধার কাজ, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কে ঠিকা পেয়েছে, কি ঠিকাদার, আমার কোনো আইডিয়া নেই। ভালো ঝড় বৃষ্টি হয়েছে, সেটাও কি কোথাও এই কারণ হতে পারে? এরকম একটা স্ট্রাকচার যখন পড়বে তখন ক্যালকাটা কর্পোরেশনের অ্যাপ্রুভাল লাগবে। আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘটনাস্থলে পৌঁছলেন। তাদের ব্যবস্থাপনায় চলতো, আইনি না বেআইনি এগুলো সব খতিয়ে দেখা হবে।